হবে? হেই গার্ল, ডোন্ট ওয়ারি। পরের দিন সকালে উঠে না তুমি আমাকে চিনবে আর নাই আমি তোমাকে চিনব। নিজের পেছনে থেকে কারো এমন অদ্ভুত রকমের কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় আইরাত। কপাল কুঁচকে ফট করে পেছনে তাকায়। আজ নিজের বান্ধবী দিয়ার জন্মদিন ছিল। দিয়া বরাবরই ধনাঢ্য পরিবারের মেয়ে, তবে মেয়ে হিসেবে অনেক ভালো আর আইরাত তার বেস্টু। প্রথমে আসতে না চাইলেও পরবর্তীতে দিয়ার এক প্রকার জোরাজোরিতে বাধ্য হয়েই আসতে হয়েছে তাকে। আইরাত ভেবেছিল যে হয়তো কোন একটা কমিউনিটি সেন্টারে দিয়ার জন্মদিন সেলিব্রেট করা হবে, কিন্তু যখন এখানে এলো তখন বুঝলো যে এটা একটা বার। যেহেতু এটা একটা বার তাহলে জায়গাটাও তেমনই হবে। সব মেয়ে ওয়েস্টার্ন ড্রেস আপ, কেউ নাচছে, কেউ ড্রিঙ্ক করছে। দিয়া আইরাতকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি, কিন্তু হঠাৎ একটা কল আসাতে দিয়া বাইরে চলে যায় কথা বলতে। আইরাত কখনোই এর আগে বারে আসেনি, তাই তার খুব বেশি আনকমফোর্টেবল লাগছে। আইরাত একটা সাইডে একদম চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু হুট করেই যে কেউ আইরাতকে এমন ধরনের কিছু কথা বলবে তা তার ধারণারও বাইরে ছিল। আইরাত অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই ভাবছিল, কিন্তু তার ভাবনাতে ছেদ ঘটিয়ে সেই অজানা লোকটি আবার বলে ওঠে, হেই কিছু বলছো না কেন? তোমাকে আমার ভালো লেগেছে, এক রাতের বউ হবে। এবার আইরাতের বেশ খারাপ লাগছে। তবে আইরাত খেয়াল করে দেখল লোকটি ড্রিঙ্ক করছে, অ্যালকোহলের শপের সামনে বসে আছে। বাম হাতের 2 আঙুলের ভাঁজে সিগারেট আর ডান হাতে রয়েছে হুইস্কির বোতল। হাতে রয়েছে একটা গোল্ডেন ওয়াচ। ব্ল্যাক কালারের ডেনিম পেন্ট পরা, এশ কালারের টি শার্ট আর ওপরে জ্যাকেট। তবে বারে হরেক রকমের ডিস্কো লাইট থাকার ফলে লোকটির মুখমণ্ডল ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না। আইরাত সরু দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে, কিন্তু তখনই লোকটি আইরাতের দিকে তুড়ি বাজায়। আইরাতের হোশ ফিরে। ওহহ, আচ্ছা, নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। তুমি কথা বলতে পারো না। এবার সত্যি আইরাতের ভীষণ রাগ উঠে গেল। আইরাত, না আমি বোবা নই। হেই, কথা বলেছ। আইরাত, দেখুন আসলে আসলে আপনি আমাকে যেমন মেয়ে ভাবছেন আমি আসলে তেমন মেয়ে নই। ওহহ, আচ্ছা তাহলে কেমন মেয়ে তুমি বেইব? আইরাত, আসলে আমি আমার ফ্রেন্ডের বার্থডের জন্য এসেছিলাম, কিন্তু আমি যদি জানিতাম যে সে এখানে প্ল্যান করেছে তাহলে আমি কখনোই আসতাম না। হ্যাঁ হয়েছে, এই সো কোল্ড ভালোগিরি আমার সাথে দেখানো বন্ধ করো। আইরাত, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি বললাম তো যে আমি খুব সিম্পল একটা মেয়ে আর তেমন নই। কত লাগবে সোজাসাপটা বললেও তো পারো নাকি? আইরাত, অসভ্য কোথাকার। হায় কি তেজ! এবার আইরাত রাগে দুঃখে সেখান থেকে চলে আসতে নিলে নিজেই নিজের জামাতে আটকে নিচে পড়ে যেতে নেয়। আসলে দিয়া জোর করে তাকে একটা নেভি ব্লু কালারের গাউন পরিয়ে দিয়েছে, যা সামলাতে তাকে হিমশিম খেতে হচ্ছে। তাই দ্রুত সেখান থেকে চলে আসতে নিলে সাথে সাথে সে পড়ে যেতে ধরলে একটা হাত আইরাতের কোমর পেঁচিয়ে ধরে, আর সে পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। আইরাত তো চোখ মুখ সব কুঁচকে ফেলেছিল এই ভেবে যে এই হয়তো সে গেল। কিন্তু সবকিছু ঠিক আছে এমন আভাস পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায়। দেখে যে সে উপর হয়ে ঝুলছে, অর্থাৎ পড়ে যাওয়া থেকে বেঁচে গেছে। পরক্ষণেই নিজের পেটে আর কোমরে কারো হাতের স্পর্শ পেয়ে সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। আগে ঠিকভাবে নিজে হাঁটতে তো শেখো। বারবার পড়ে যাবে আর ধরার জন্য আমি আসবো না। আমার অফারে তো রাজি হলে না, তা না হলে সারারাতি ধরে থাকতাম। এমন কথা শুনে আইরাতের কেমন নিজের ওপরেই রাগ হতে লাগলো। কোন কারণে কোন কুলক্ষণে এখানে আসতে গিয়েছিল সে? আইরাত কিছু না বলেই সোজা সেখান থেকে চলে আসে। চারিদিকে মানুষের আনাগোনা শুধু। এখানে দিয়াকে কিভাবে খুঁজে পায় এই যে ফোনে কথা বলতে বলতে গেল আর তো এলো না। আইরাত কোন রকমে বাইরে এসে দিয়াকে খুঁজছিল, তখনই নিজের ঘাড়ে কারো হাতের ছোঁয়া পেয়ে আইরাত চমকে যায়। দিয়া, আরে রিল্যাক্স আমি। আইরাত এলোপাথারি কতগুলো দিয়ে দেয় দিয়াকে। আইরাত, হারামি কোথায় গিয়েছিলি? জানিস ভেতরে আমার অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল। দিয়া, কেন কি হয়েছে? আইরাত, আরে কোন যেন এক অসভ্য কি নাকি বলছিল। আরে এই তুই তুই এই বারে কেন সেলিব্রেট করতে এসেছিস বার্থডে? দিয়া, আরে কি বলছিস? এই বারে মানুষ আসার জন্য মরে যায় আর তুই কিনা এই কথা বলছিস? আইরাত, কি এমন আছে এখানে? দিয়া,
তা তুই বুঝবি না। আচ্ছা চল। আইরাত। কোথায়? দিয়া। কেক কাটবো না। আইরাত। না বইন, আমার ঘাট হয়েছে, আমি আর বাড়ির ভেতরে যাব না। দিয়া। কিন্তু। আইরাত। প্লিজ দিও, আমি যাব না। পরিবেশটা আমার ভালো লাগে নি মোটেও। দিয়া। ওকে ফাইন, আমি সব বাইরে একটা সাইডে নিয়ে আসছি, এখানেই কেক কাটবো। আইরাত। তার দরকার নেই, তুই কেক ভেতরে কাট, আমি বাইরে থাকি। দিয়া। কি বললি? ফাইজলামি করিস? আমার ওইসব ফ্রেন্ডদের লাগবে না, তাও তুই থাক। আমি আনছি সব। আইরাত দিয়াকে আটকাতে গিয়েও পারল না। অবশেষে দিয়া সব বাইরে আনে। আর কেক কাটে। সবাইকে খাইয়ে দেয়। কিন্তু আইরাতের মাঝে কেমন যেন একটা অস্বস্তি ভাব। নুজাইফা বিনতে আইরাত খুব সাধারণের মাঝেও অসাধারণ একটা মেয়ে। দেখতে সুন্দর, মনের মাঝে দাগ কাটার জন্য এক নজর দেখাই যথেষ্ট। দুর্ভাগ্যবশত বাবা মা কেউ নেই। নিজের চাচা চাচির সাথে থাকে। সেই দিক দিয়ে দেখলে আইরাত নিজের চাচার কলিজার টুকরা হলেও চাচির দুই চোখের বিষ। প্রতিদিন নানা কথা শুনতে হয় তাকে। ইন্টার পরীক্ষা দিয়েছে সে। আর নিজের পড়াশোনার পাশাপাশি একটা 5 স্টার হোটেলে আইরাত পার্ট টাইম জব করে, নিজের খরচ চালানোর জন্য। কারণ তার চাচি আইরাতের পেছনে অযথা টাকা খরচ করতে পারবে না। তার চাচির একটা ছেলে আছে ছোট, রনিত। সে আইরাতের পাগল। যাই হোক, মোটামুটি সবকিছু নিয়ে চলছে আইরাতের জীবন। অন্যদিকে সেই অজানা লোকটি কখন থেকে ড্রিঙ্ক করেই যাচ্ছে। ড্রিঙ্ক করলেও সে তার হোসে ছিল পুরোপুরি। যেন এই নেশাগুলো তাকে কখনোই নেশাক্ত করতে পারবে না। ব্যর্থ তারা। সিগারেটের শেষ একটা পাফ নিয়েই হাত থেকে তা ফেলে দেয়। সোজা হয়ে বসে হুইস্কির বোতলে চুমুক দেয়। ঠিক তখনই একজন লোক আসে তার পাশে। এসেই সেই অজানা লোকটির দিকে একটা গান এগিয়ে দেয়। হুইস্কির খাচ্ছিল তখনই নিজের চোখ জোড়া হালকা বাঁকা করে নিজের পাশে দেখে নেয়। কবির। গান। লিমিটেড এডিশন। লোকটির কথায় সেই অজানা লোকটি হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ে। কবির অর্থাৎ যে গান নিয়ে এসেছিল সে অবাক হয়ে তাকায়। কবির। এভাবে হাসার মানে কি? লিমিটেড এডিশন রাইট? তুই আমাকে লিমিটেড এডিশন দেখাচ্ছিস? কবির। হ্যাঁ। তোর এই লিমিটেড এডিশনের পুরো দোকান আমি কিনে ফেলে দিতে পারবো। আর তোর পুরনো রেকর্ডসগুলো দেখেছি আমি, কেস খেয়েছিস কত শতবার। থাক, এগুলো নে আর যা। কবির। কাজটা আপনি ঠিক করলেন না, এতদিন যাবত আপনার সাথে এগুলো চালান করছি। এখন এই লিমিটেড এডিশনগুলো তোর কাছে রাখো, তোর জান বাঁচাতে তোর নিজের কাজে লাগবে। কবির। স্যার আপনি। জাস্ট কিপ ইউর মাউথ শাট এবং লিভ। কবির বেশ অপমান বোধ করে আর সেখান থেকে এসে পড়ে। আব্রাহাম আহমেদ চৌধুরী। তবে এই নামের আগে আরেকটা টাইটেল যুক্ত হয়, তা হচ্ছে মাফিয়া। এমন খুব কম দেশই আছে যেখানে এই নামের আধিপত্য নেই। আন্ডারগ্রাউন্ড বর্তমানে তার আন্ডারেই। তবে ফরেইন কান্ট্রিতে থাকা তার পছন্দ না, তাই নিজ দেশেই রয়েছে, এখানে নিজের অনেক বড় বিজনেস আছে। বাড়িতে নিজের দাদি আছে। এই দাদি তার সব। কেউ আব্রাহামের দিকে তাকিয়ে কথা বলবে সেই সাহসটা হয়তো কারো মাঝেই নেই। আর এই বারটাও টোটালি আব্রাহামের আন্ডারেই। কথায় আছে ছেলেদের বেশি সুন্দর হতে নেয়। কিন্তু আব্রাহাম যেন এই নিয়মটা অমান্য করে অতিমাত্রায় সুদর্শন হয়ে গেছে। মেয়েরা লাইন লাগিয়ে থাকলেও তাদের দিকে ফিরে তাকানোর রুচি বা সময় কোনটাই তার নেই। আর বড় সমস্যা হচ্ছে আব্রাহামের রাগ এবং জেদ অনেক বেশি। কবির চলে গেল। আব্রাহাম আরো কয়েক পেগ মেরে উঠে পড়ে। কাঁধে নিজের জ্যাকেটটা ঝুলিয়ে বাড়ির বাইরে এসে পড়ে। যেদিক দিয়ে আসছিল সবাই হা করে তাকিয়েছিল। বাইরে এসে নিজের গাড়ির দরজা খুলতে যাবে তখনই একটা মেয়ে এসে আব্রাহামের হাত ধরে। আব্রাহাম কপাল কুঁচকে তার দিকে তাকায়। মেয়েটির নাম প্রীতি। আদা লবণ খেয়ে আব্রাহামের পেছনে পড়ে আছে। সে অনেক বেশি ওয়েস্টার্ন। আব্রাহাম পাত্তা না দিয়ে চোখ ঘুরিয়ে অন্য দিকে তাকায়। প্রীতি। আব্রাহাম বেবি, কোথায় যাচ্ছ তুমি? আব্রাহাম। বাধ্য নই আমি তোমাকে বলতে। প্রীতি। ডোন্ট বি সো রুড বেব। চলো না ভেতরে যাই, অনেক মজা হবে। এবার আব্রাহাম প্রীতির দিকে ঘুরে তাকায়। নিজের বাম হাতের দুটো আঙুল প্রীতির গালে ঠেকিয়ে বলে ওঠে, আব্রাহাম তুমি ভেতরে যাও, সেখানে অনেকজন তোমার জন্য ওয়েট করছে।
যাদের কাছে তুমি তোমার ভালো মানও পাবে আর দামও। প্রীতি মানে আব্রাহাম, কখনো দেখেছিলে কুকুর আর বাঘকে একই পাত্রে পানি পান করতে? প্রীতি আব্রাহাম, তোমার নিজেরও হিসেব নেই যে কতগুলো ছেলের সাথে রাত কাটিয়েছ তুমি। সবাইকে এক পাল্লায় মেপো না। প্রীতি তুমি আমায় ইনসাল্ট করছো আব্রাহাম। আব্রাহাম আহা, একদম না। আমি তোমায় ইনসাল্ট করছি না, বরং তুমি নিজেই তোমার দাম বা ওজন ধরে রাখতে পারোনি। এন্ড ইট টোটালি ইউর ফল্ট। এই কথা বলেই আব্রাহাম সেখান থেকে গাড়িতে করে এসে পড়ে। আর প্রীতি তো রাগে জ্বলে যাচ্ছে। দিয়ার বার্থডে শেষ, সবাই চলে গেছে। দিয়া বলেছিল আইরাতকে যে সে বাড়িতে দিয়ে আসবে, কিন্তু দিয়ার ঘুরে যেতে হবে দেখে আইরাত নিজেই চলে আসে। রাস্তায় গাড়ি পেতে কষ্ট হয় আইরাতের, যার ফলে সে হেঁটেই একসময় বাড়ি যাবার জন্য রওনা দেয়। আর দেরি হয়ে যায়, প্রায় রাত 1টা বাজছে। আইরাত শুধু আল্লাহ আল্লাহ করছে যে বাড়িতে যেন তার চাচি তাকে দেখে কোন হাঙ্গামা না করে। দেখতে দেখতে এক সময় আইরাত নিজের বাড়িতে চলে আসে। কাপা কাপা হাতে বাড়ির কলিং বেল বাজায়। দরজা খুলে দেয় আইরাতের চাচাতো ভাই রনিত। আইরাত যেন হাফ ছেড়ে বাঁচে। চুপি চুপি ঘরের ভেতরে চলে যায়, কিন্তু একটা তীব্র আওয়াজ তাকে থাকিমে দেয়। কলি বেগম। আইরা আয়াত। আইরাত জি চাচি। কলি বেগম, কিরে কোথায় গিয়েছিলি তুই? এটা তোর বাসায় আসার সময়। জানিস না বাসায় কত কাজ? আর এই মুখপুরি এত রাত ভরা কোথায় ছিলি? ফিরতে এত দেরি হলো কেন? অপা একটা। আইরাত না চাচি, আসলে একটু কাজ বেশি ছিল তাই আর কি। কলি বেগম, তো বাড়িতে যে এতগুলো কাজ পড়ে আছে সেগুলো করবে কে শুনি? আসছে রে নবাবজাদি, না জানি বাইরে কি কি করে এসেছে। আইরাতের চাচি আইরাতকে অনেক বকতে থাকলো। আইরাতের চাচা ইকবাল সাহেব চেয়েও থামাতে পারছেন না তার বউকে। অবশেষে রনিত আইরাতের হাত ধরে তাকে নিয়ে যায়। আইরাত ইতোমধ্যে কেঁদে দিয়েছে। এটা নতুন কিছুই না, তাকে রোজ শুনতে হয় এমন কথা। কি আর করার, সেই রাত এভাবেই চলে যায়। পরের দিন উঠে আবার হোটেলে যেতে হবে কাজ করতে। আসলে সেই 5 স্টার হোটেলটা দিয়ার এক চাচ্চুর, যার জন্য কাজ পেতেও আইরাতকে বেশি বেগ পেতে হয়নি। আর এই কাজটা পেয়েই যেন আইরাত রক্ষা। আব্রাহাম ঝড়ের গতিতে গাড়ি ড্রাইভ করছে। আইরাতের চেহারা দেখেছিল যে হাজারো মেয়ে তার আশেপাশে, কিন্তু এটা কেমন যেন এক অদ্ভুত নেশা। রাত বেজে চলেছে 2টার কাছাকাছি। সেই সময় আব্রাহাম বাড়িতে যায়। আইরা তো এতক্ষণ বাড়ির সেই লোকটার কথাগুলোই ভাবছিল, কিভাবে পারল এই কথাগুলো বলতে। তবে চেয়েও লোকটির চেহারাটা দেখতে পায়নি। আইরাত শোয়া থেকে উঠে গিয়ে নিজের বাবা মায়ের ছবির সামনে গিয়ে দাঁড়ায়। একমনে ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর সেটা হাতে তুলে নেয়। ফুপিয়ে কান্না করতে লাগে। আইরাত, বেশ ভালোই তো আছো তোমরা। তাহলে কেন আমায় তোমাদের সাথে নিয়ে গেলে না? কেন অন্যদের ঘাড়ে আমাকে বোঝা বানিয়ে রেখে গেলে? আমি তো এমন কিছু চাইনি। এভাবে এত কষ্ট পাওয়ার থেকে আমি মরেই গেতাম। আইরাত তার বাবা মায়ের ছবিটা বুকে জড়িয়ে ধরে কান্না করছিল আর এমন বিলাপ পারছিল। তখনই দরজাতে কারো কড়া নাড়ার শব্দ কানে আসে। আইরাত ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো তার চাচি এসেছে। তাই হুড়মুড় করে নিজের চোখের সব পানিগুলো মুছে ফেলে আর ছবিটা হাত থেকে আগের জায়গাতেই রেখে দেয়। আইরাত স্বাভাবিক হয়ে দরজা খুলে দিয়ে অবাক হয়। কারণ তার চাচা ইকবাল সাহেব দাঁড়িয়ে আছেন, হাতে খাবারের প্লেট। আইরাত, চাচ্চু তুমি এত রাতে? ইকবাল, এখন কি এখানেই দাঁড় করিয়ে রাখবি না ভেতরে আসতে দিবি? আইরাত, আরে না না, ভেতরে এসো। ইকবাল সাহেব ভেতরে এসে বিছানার একপাশে বসে পড়ে। আইরাত এবার তার চাচ্চুকে বলে, আইরাত, তুমি এত রাতে যে ঘুমাওনি? ইকবাল, তোর চাচি আমাকে ঘুমাতে দিচ্ছে ঠিক মতো। এটা ওটা নানা কথা মুখে লেগেই থাকে। আর তুই তো এসে কিছু খাসনি, আয় খেয়ে নে। আইরাত, না মানে চাচ্চু, আসলে পেট ভরা আমার, আর তুমি চলে যাও, চাচি দেখলে বকবে। ইকবাল, রাখো তো তোর চাচির কথা, এদিকে আয়। ইকবাল সাহেব জোর করেই আইরাতকে তার সামনে বসিয়ে দেয়। আইরাত মাথা নিচু করে বসে থাকে। ইকবাল সাহেব বেশ বুঝতে পারলেন যে কান্না করে বুক বাসিয়েছে আইরাত। আইরাত খাচ্ছে না দেখে ইকবাল সাহেব খাবার তুলে আইরাতের মুখের সামনে ধরে।
আইরাত ওপরে তাকিয়ে দেখে তার চাচ্চু তার দিকেই তাকিয়ে আছে। আইরাত ছলছল নয়নে তাকিয়ে থেকে খেয়ে ফেলে। আইরাত, চাচ্চু তোমাদের অনেক কষ্ট হয় আমার জন্য তাই না? ইকবাল, আমার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল যে আমার একটা মেয়ে হবে। মেয়ের বাবা হব আমি, কিন্তু আল্লাহ রনিতকে দিয়েছে। কিন্তু পরবর্তীতে মনে হলো যে আল্লাহ আমার কথা শুনেছেন কিভাবে জানিস? তোকে দিয়ে। আর মেয়েদের জন্য বাবাদের কখনো কোন কষ্ট হয় না। হ্যাঁ, তবে একজনের জন্য জীবনটা তেজপাতা হয়ে গেছে পুরো। আইরাত, কে? ইকবাল, কে আবার তোর চাচি? এই বলেই আইরাতের চাচা, আর সে ফিক করে হেসে দেয়। আর তখনই ফাটা গলায় কলি বেগমের আওয়াজ আসে। ইকবাল, ওই তো শুরু হয়েছে। নাম নিলাম আর হাজির। আইরাত, আচ্ছা হয়েছে বুঝলাম, এবার তুমি যাও, নয়তো চাচি এখানে চলে আসবে। ঔষধ খেয়ে জলদি ঘুমিয়ে পড়ো। ইকবাল, হ্যাঁ আমি যাই। আর কাল কি তোর ভার্সিটি আছে? আইরাত, না নেই, আর কাল সকাল সকাল উঠেই হোটেলে যেতে হবে। ইকবাল, আমাকে মাফ করিস রে মা, আমি ব্যর্থ। এই বয়সেই তোকে কাজ করতে হচ্ছে। আইরাত, ধুর চাচ্ছু কি যে বলো না, বাদ দাও তো। আর তুমি যাও জলদি। শুভ রাত্রি। ইকবাল সাহেব আইরাতকে কোন রকমে খাইয়ে জলদি বের হয়ে পড়ে। আর আইরাত ফ্রেশ হয়ে এসে একটু পড়তে বসে। তাকে সব দিক দিয়েই খেয়াল রাখতে হয়। এভাবেই আস্তে আস্তে গভীর রাত হয়ে যায়। আইরাত আর তার বিছানাতে যায় না, পড়ার টেবিলেই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই তার। পরের দিন সকালে খুব ভোরে ঘুম ভাঙে আইরাতের। টেবিলের পাশে থাকা জানালা দিয়ে রোদ মুখের ওপর পড়ছে। দিন খুব চড়া, তাই সকাল সকাল রোদের প্রকোপটাও বেড়ে যায়। আড়মোড়া ভেঙে উঠেই দেখে সে পড়ার টেবিলে। কাল রাত আর বিছানাতে ঘুমানো হয়নি, মনেই নেই। যাই হোক, উঠে ফ্রেশ হয়ে এসে সোজা রান্নাঘরে চলে যায়। গিয়েই রান্না শুরু করে দেয়। ইকবাল সাহেব এসেই দেখে আইরাত রান্না করছে। ইকবাল, শুভ সকাল মা। আইরাত, উঠে পড়েছ চাচ্চু? ইকবাল, হ্যাঁ উঠলাম। তোর চাচি তো নাক ডেকে ঘুমায়। আইরাত, হা হা হা, আচ্ছা তুমি বসো, আমি চা দিচ্ছি। ইকবাল সাহেব বসে পড়েন খবরের কাগজ হাতে নিয়ে। আইরাত এক কাপ গরম গরম চা বানিয়ে উনার সামনে দিয়ে আসে। তার কিছুক্ষণ পর কলি বেগম উঠে নিচে দেখে যান আইরাতকে। আইরাতও চুপচাপ সব কাজ করে ফেলে 1 ঘন্টার মাঝেই। সব শেষ করে নিজের জন্য একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলে। তারপর সেটা খেতে খেতে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে তার হোটেলের যে ড্রেসটা আছে সেটা পরে নেয়। ড্রেসটা লাল সাদার কম্বিনেশনে। সেই হোটেলে যারা কাজ করে তাদের সবাইকেই এই ড্রেসটা পরতে হয়। ফুল রেডি হয়ে তার চাচ্চুকে বলে বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে বের হয়ে পড়ে আইরাত। তবে যাবার আগে রনিত আইরাতের জামা টেনে ধরে। আইরাত ঘুরে তাকায়। আইরাত, কি হয়েছে? রনিত, আমার জন্য চকোলেট আনবে তো? আইরাত, হ্যাঁ আনবো তো, এতগুলা। 2 হাত ছড়িয়ে। রনিত, আচ্ছা। আইরাত, আর শোন, চাচ্চুকে দেখে রাখিস আর মায়ের কথা শুনিস, তা না হলে পিঠের ছাল তুলে ফেলতে পারে বুঝলি। রনিত, আচ্ছা, তুমি যাও। আইরাত রনিতের গালে একটা পাপ্পি দিয়েই চলে যায়। মাঝরাতে বাড়ি ফিরেছে আব্রাহাম, কিছুটা ড্রাং অবস্থাতেই। তবে তার দাদির কাছে যেন ধরা না পড়ে তাই চুপি চুপি কোন কথা না বলেই সোজা নিজের রুমে এসে ঢুকেছে। এসে কোন রকমে জুতোগুলো খুলে সোজা বেডে গা এলিয়ে দিয়েছে। এমনকি এত বেলা হয়েছে তাও উঠার নামগন্ধ নেই তার। একটা গোল সাদা ধবধবে বেডের ওপর খালি শরীরে শুয়ে আছে আব্রাহাম। তখনই দরজার সামনে এসে কেউ একজন আব্রাহাম আব্রাহাম বলে ডাকতে থাকলো। আব্রাহামের ঘুম ভেঙে গেল, বুঝতে আর বাকি রইল না যে ইনি তার দাদিমা। আব্রাহাম উঠে নিজের টি-শার্টটা পরে নেয়। সামনে এসে পড়া চুলগুলো হাত দিয়ে ঠেলে কোন রকমে পেছনে দেয়। তারপর গিয়ে দরজা খুলে দেয়। সামনে কে আছে তাও দেখে না, দরজা খুলে দিয়ে আবার এসে শুয়ে পড়ে। এতে ইলা আক্তার দাদি কপাল কুঁচকায়। বেশ গম্ভীর মুখ নিয়ে আব্রাহামের পাশে বসে পড়ে। দাদি বসতেই আব্রাহাম তার কোলে মাথা রেখে দেয়। ইলা আক্তার, কিরে কাল রাতে কখন ফিরেছিস? আব্রাহাম, অনেক তাড়াতাড়ি ফিরেছি দাদিমা, এসেই ঘুমিয়ে পড়েছি। আব্রাহামের কথায় তো দাদির রাগ চরমে পৌঁছে গেল। তিনি সোজা আব্রাহামের কান ধরে উঠিয়ে ফেলে। আব্রাহাম, আহহ দাদিমা ছাড়ো, লাগছে আমার।
ইলা আক্তার, আমি শুধু তোর দাদি না, তোর মায়েরও মা লাগি, বুঝলি? তোর দাদিমা। আমাকে উল্টা কথা বলা বন্ধ কর। মাঝরাতে বাড়ি ফিরেছিস। জানিস তোর জন্য বসে থাকতে থাকতে আমি নিজেই রাগ করে ঘরে চলে গিয়েছিলাম। আব্রাহাম, তোমাকে বারণ করেছি না যে আমার জন্য তুমি জেগে থাকবে না? আমার ঠিক নেই কখন না কখন বাড়ি ফিরি। ইলা আক্তার, আচ্ছা হয়েছে সর। আব্রাহামের দাদি উঠে এসে পড়তে নেয় রুম থেকে, কিন্তু আবার থেমে যায়। ইলা আক্তার, আব্রাহাম আজকে কি দিন তা কি তুই ভুলে গেছিস? আব্রাহাম, কি দিন দাদি? ইলা আক্তার, মনে নেই তোর? আব্রাহাম, না তো, আজকে কি? ইলা আক্তার, ভুলে গেছিস তাই না? বাহ বাহ, আর কি কিছুই না, শুয়ে থাক। আব্রাহামের দাদি রেগে চলে আসতে নেয়, তখনই আব্রাহাম দ্রুত গিয়ে তার দাদির হাত ধরে ফেলে। ইলা আক্তার, আবার কি হয়েছে? আব্রাহাম, হ্যাপি ৭৯th ম্যারেজ অ্যানিভার্সারি নেতানো ফুল দাদিমা। ইলা আক্তার, মনে আছে? আব্রাহাম, আমি কিভাবে ভুলি? আব্রাহামের দাদির রাগ যেন পানি হয়ে গেল। দিলেন এক গাল হেসে। আব্রাহামের কপালে চুমু খেয়ে দিলেন। ইলা আক্তার, জলদি নিচে নেমে আয়, আমি নাস্তা বানাচ্ছি। আব্রাহাম, ওকে। আব্রাহামের দাদি রুম থেকে চলে গেল। আব্রাহাম ফ্রেশ হতে যাবে, ঠিক তখনই তার ফোনে ফোন আসে। দেখে রাশেদ, অর্থাৎ আব্রাহামের সাথে যে কাজ করে, তার ফোন। আব্রাহাম ফোন তুলে। আব্রাহাম, হ্যালো। রাশেদ, স্যার আজ কি অফিসে আসবেন? আব্রাহাম, না, ইচ্ছে নেই। আজ বাইরে বের হব, বাট অফিসে যাব না। তুমি বাকিটা সামলে নিও। রাশেদ, জি স্যার, তবে এখানে একটা সমস্যা হয়েছে। আব্রাহাম, কি? রাশেশ, স্যার আসলে হঠাৎ করেই অফিসের বেশ কিছু সিসিটিভি ক্যামেরাতে প্রবলেম হচ্ছে। ফুটেজগুলো ক্লিয়ারলি আসছে না। আব্রাহাম, হুট করেই কেন এমন হলো? রাশেদ, স্যার ম্যানেজার বলল এই প্রবলেম নাকি বেশ কিছুদিন যাবতই হচ্ছে। আব্রাহাম, হোয়াট দ্য হেল? আর আজ তুমি আমায় বলছো? এত ইরেসপন্সিবল কেন তোমরা? রাশেশ, স্যার আই সোয়ার আমি সবেমাত্র জানতে পারলাম। আব্রাহাম, দেখো আজ ঠিক করতে পারো কিনা, নয়তো আমি আগামীকাল দেখছি। রাশেশ, ওকে স্যার। এই বলেই আব্রাহাম ফোন কেটে দেয়। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নেয়। ব্রাউন কালার শার্ট আর ডেনিম প্যান্ট পরে রেডি হয়ে নিচে চলে যায়। দুটো স্যান্ডউইচ খেয়ে কোন রকমে উঠে পড়ে। হ্যাভি খাবার সে টোটালি এভয়েড করে। ড্রয়িং রুমে বসেছিল, তখনই ফোনে ফোন আসে। কৌশল, কেমন আছিস ডুড? আব্রাহাম, হ্যাঁ ভালো আছি। তোর কি খবর? কৌশল, ভালো। কিরে, তোকে তো কাল রাতে আর বারে খুঁজে পেলাম না। বারের কথা তুলতেই আব্রাহামের সামনে আইরাতের মুখট আপনা আপনি ভেসে ওঠে। আব্রাহাম, না, অনেক রাত হয়ে গিয়েছিল আর ভালো লাগছিল না, তাই এসে পড়েছি। কৌশল, ওহহ আচ্ছা। শোন। আব্রাহাম, হুম। কৌশল, চল আজ বাইরে কোথাও যাই। রোহিত এবং অয়ন সবাই আছে। আব্রাহাম, কোথায় যাবি? কৌশল, ক্লাবে যাই চল। সেখানে মেয়েরাও আছে, মজা হবে। আব্রাহাম, হোয়াট ননসেন্স! আজকেও আবার? আমি ক্লাবে যাচ্ছি না, তোরা গেলে যা। কৌশল, একদম না, তোকে ছাড়া তো আড্ডা জমবেই না। আর ক্লাবে না তো কোথায়? আব্রাহাম, অন্য কোথাও। মানে ভালো একটা জায়গাতেও তো যাওয়া যায় নাকি? কৌশল, তাহলে দ্য উইনস্টন হোটেল এ যাওয়া যায়। আব্রাহাম, এটা? কৌশল, এটা একটা 5 স্টার হোটেল এন্ড অনেক ভালো। শান্ত ভদ্রনম্র একটা প্লেস। আব্রাহাম, তো যাওয়া যাক সেখানেই। কৌশল, ওকে ফাইন। আমি রোহিত অয়নের সাথে কথা বলছি, আর হোটেলের ম্যানেজারের সাথেও। আব্রাহাম, ওকে। আইরাত, ওকে, 2 পিৎজা, এস, 2 অরেঞ্জ জুস অ্যান্ড 1 প্যানকেক। এনিথিং এলস স্যার? আইরাত একজন লোকের কাছ থেকে অর্ডার নিয়ে এসে পড়ে। সোজা কিচেনে চলে যায়। গিয়ে দেখে অবনী কাজ করছে। অবনী আইরাতের সাথে হোটেলে কাজ করে, আর আইরাতেরও অনেক ভালো ফ্রেন্ড। প্রায় 20 মিনিট পর আইরাত অর্ডার দেওয়া খাবারগুলো দিয়ে আসে। আইরাত সেখান থেকে এসে পড়তে ধরেছিল, তখনই দিয়ার ডাকে থেমে যায়। দিয়া, আইরু। আইরাত, আরে দিয়া। আইরাত হাত থেকে গ্লাভসগুলো খুলতে খুলতে দিয়ার দিকে এগিয়ে যায়। আইরাত, তুই এখানে এই সময়ে? দিয়া, হ্যাঁ আজ তো ভার্সিটি নেই, তাই ভাবলাম তোর কাছে চলে আসি।
আর চাচ্চুর সাথেও কিছু কথা ছিল। আইরাত, তো কথা হয়েছে আঙ্কেলের সাথে? দিয়া, না হয়নি এখনো, তবে পরে বলে নেব। আচ্ছা শোন না, আমি না তাড়াহুড়ো করে বাসা থেকে এসে পড়েছি, কিছুই খাইনি, খুব খিদে পেয়েছে। আইরাত, আরে আগে বলবি তো। আচ্ছা তুই টেবিলে বস, আমি আনছি খাবার। আর কি খাবি বল? দিয়া, পেস্ট্রি আর বার্গার। আইরাত, জাস্ট গিভ মি 2 মিনিট দিয়া বসেছিল। কিছুক্ষণ পর আইরাত পেস্ট্রি আর বার্গার নিয়ে আসে। দিয়ার পাশেই আইরাত বসে পড়ে। দিয়া কথা বলছে আর খাচ্ছে। খাওয়া শেষ হলেই দিয়ার চাচ্চু অর্থাৎ হোটেলের ওনার আসে। দিয়ার সাথে অনেক কথা হয়। দিয়ার চাচ্চু আইরাতকেও অনেক ভালো মেয়ে ভাবেন আর সম্পর্ক ভালো। আর এবার উনি বলে ওঠেন, আফজাল শেখ। আইরাত, আইরাত, জি আঙ্কেল। আফজাল শেখ। আইরাত, আজ অনেক বেশি কাজ আছে আর অনেক ইম্পর্ট্যান্টও। ইনফ্যাক্ট আমাদের হোটেলে আজ প্রথম তারা আসছেন, সন্ধ্যার পর আসবেন। আর আজ কিন্তু বেশি টাইম থাকতে হবে হোটেলে, আর তোমরা যারা আছো সবাইকে সামলাতে হবে। আইরাত, আঙ্কেল কারা আসবেন? আফজাল শেখ, মিস্টার আব্রাহাম আহমেদ চৌধুরী। আফজাল শেখের কথা শুনেই দিয়ার কাশি উঠে পড়ে অনেক জোরে। আইরাত আমতা আমতা করে বলে ওঠে, আইরাত, আঙ্কেল ইনি কে? আইরাতের কথা শুনে দিয়ার আরো কাশি উঠে পড়ে, জীবন যায় যায় অবস্থা। আইরাত, আরে আস্তে, তুই এভাবে কাশছিস কেন? পানি খা। আইরাত দিয়াকে পানি খাইয়ে দেয়। দিয়া কিছুটা স্বাভাবিক হয়ে বলে ওঠে, দিয়া, চাচ্চু কি বলছো? আব্রাহাম চৌধুরী আসবেন তোমার হোটেলে? সত্যি? আমার তো দেখার জন্য মন আর মানছে না। আইরাত, কিন্তু উনি কে তাই তো জানি না। দিয়া, তুই কোন গ্রহে থাকিস বলতো? আব্রাহাম আহমেদ চৌধুরীকে তুই চিনিস না, যেখানে সবাই তাকে দেখার জন্যে পাগল? আইরাত, হয়েছে একটু থামো, আমার দেখার এত শখ নেই। আঙ্কেল আপনি বলুন না কে? আফজাল শেখ। আইরাত, উনি অনেক বড় একজন বিজনেসম্যান আর সাথে একজন আন্ডারগ্রাউন্ডের অনেক বড় মাফিয়া। তবে আমি আজ পর্যন্ত তাকে দেখিনি বিনা কারণে কারো ক্ষতি করতে। উনার ফ্রেন্ড ফোন করেছিল, ফুল হোটেল বুক করা হয়েছে, আজ সন্ধ্যায় আসছেন তারা। একটা সফট পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হবে, আর তোমাদের সবাইকে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে। আইরাত, আপ, জি আঙ্কেল, কোন চিন্তা করবেন না, সব সামলে নিতে পারবো। আফজাল শেখ, তো এখন থেকেই সব শুরু করে দাও কেমন? দিয়া, আসি। দিয়া, আচ্ছা চাচ্চু। আফজাল শেখ সেখান থেকে এসে পড়েন। দিয়া তো খুশিতে গদগদ হয়ে আছে। আইরাত তার দিকে তাকিয়ে দেখে দিয়া মনে মনে মনকলা খাচ্ছে। এটা দেখে আইরাত দিয়ার কাঁধে চিমটি কেটে দেয়। দিয়া, আউচ। আইরাত, দিন দুপুরে স্বপ্ন দেখা অফ কর। দিয়া, আরে তুই কি বুঝবি? একবার তোর সামনে আসুক, তুই নিজে যদি উনার ওপর ক্রাশ না খেয়েছিস তো আমি দিয়া নাম পাল্টে রাখবো। সব মেয়ের দিলের ধারকান উনি। আইরাত, তাহলে একটা নতুন নাম খুঁজে নে। দিয়া এক প্রকার নাচছিল, কিন্তু আইরাতের কথা শুনে থেমে যায়। দিয়া, মানে? আইরাত, মানে এই যে আমি কারো ওপর ক্রাশ ট্রাশ খাচ্ছি না। নজর ঠিক কর হারামি। এই কথা বলেই আইরাত চলে যায় আর দিয়া তার পেছনে পেছনে। হোটেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, একদম ঝলমল করছে। সবকিছু অনেক নিট এবং ক্লিন। দেখতে দেখতে এক সময় সন্ধ্যা হয়ে আসে। আইরাতের বাসায় যেন প্রবলেম না হয় তাই সে তার বাড়িতে ফোন করে সব জানিয়ে দিয়েছে তার চাচ্চুকে। সবকিছু সাদা আর গোল্ডেনের মাঝে সাজানো হয়েছে। একদিকে খাবার, আরেক দিকে অ্যালকোহল আর সফট ড্রিঙ্ক সাজানো। কাচের অনেকগুলো লম্বাটে গ্লাসে করে অ্যালকোহল নিয়ে দাঁড়িয়ে আছে ওয়েটাররা। প্রায় 3 ঘন্টা পর সবকিছু রেডি হয়। এবার হোটেলের সব কর্মচারীদের একসাথে দাঁড় করিয়ে সব কাজ বুঝিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। আব্রাহাম রেডি হচ্ছে। একদম সিম্পলের মাঝেই সুন্দর লাগছে। ব্ল্যাক রিপ প্যান্ট পরেছে আর ডার্ক ব্ল্যাক শার্ট। আজ ওপরে কোন কোট বা জ্যাকেট পরছে না, শুধু ডার্ক শার্ট। শার্টের হাতা ফোল্ড করা আর হাতে গোল্ডেন কালারের ওয়াচ। আর সেটাও যেন জিম করা বডিতে একদম ফুটে উঠেছে। চুলগুলো কিছু করে না, নর্মাল ভাবেই রয়েছে আর বাতাসে দুলছে। আব্রাহাম বাইরে এসে জুতো পরছে, তখনই তার ফ্রেন্ডের কল আসে। আব্রাহাম তার দাদিকে বলে বের হয়ে আসে।
বাইরে এসে গাড়িতে উঠে পড়ে আব্রাহামের ফোনে তার ফ্রেন্ড হোটেলের অ্যাড্রেসটা মেসেজ করে দিয়েছে। আব্রাহাম সেই অ্যাড্রেস অনুযায়ী চলে যায়। গিয়েই দেখে কৌশল, রোহিত আর অয়ন দাঁড়িয়ে আছে। এরা আব্রাহামের অনেক পুরনো ফ্রেন্ড আর অনেকটা ক্লোজো। অয়ন, ওই তো এসে গেছে মিস্টার চার্মো। আব্রাহাম গাড়ি থেকে নেমে পড়ে। আব্রাহাম, আমি কি দেরি করেছি? রোহিত, একদম না। আব্রাহাম, ভেতরে যাওয়া যাক। কৌশল, হ্যাঁ চল। আব্রাহামের ভেতরে গেতেই তাদের সবাই আন্তরিকভাবে স্বাগতম জানায়। আব্রাহাম আর সাথে তার ফ্রেন্ডরা ভেতরে যায়। ম্যানেজার গিয়ে আব্রাহামের সাথে খুব বিনয়ের সাথে কথা বলে। আর হোটেলে যেই লেডিস স্টাফগুলো ছিল তারা নিজেদের চোখ দিয়েই গিলে খাচ্ছে আব্রাহামকে। আব্রাহাম আর তার ফ্রেন্ড রাগিয়ে একটা খোলা জায়গায় বসে পড়ে। এখানে খোলা আকাশ আছে, রাতের হালকা আলো আছে আর সাথে ওপরে অনেকগুলো সাদা লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। সামনেই একটা বড় সুইমিং পুল রয়েছে। ভেতরের লাইটগুলো সুইমিং পুলে ঝকঝক করছে। 5 স্টার হোটেল আর তার সবকিছু হাইফাইও বটে। আব্রাহাম সবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর হাসছে। পার্টির মাধুর্য ধরে রাখার জন্য স্লো ভলিউমে একটা সফট মিউজিক বাজানো হচ্ছে। আব্রাহাম সহ বাকি সবার হাতেই রয়েছে অ্যালকোহলের একটা গ্লাস। এতক্ষণ আইরা তার অবনী কেউই ছিল না এখানে। তারা কিচেনে রান্নার কাজে ব্যস্ত। তখনই আরেকজন গিয়ে তাদের দ্রুত কিচেন থেকে গিয়ে বাইরের দিকটা সামলাতে বলে। আইরাত আগে গিয়ে নিজে একটু ঠিকঠাক হয়ে নেয়। তারপর পরিপাটি হয়ে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে হাতে একটা বিয়ারের পেগের ট্রে নিয়ে হলরুমে চলে যায়। আইরাত এক সাইডে টেবিলের পাশে গিয়ে হাত থেকে ট্রেটা রেখে দেয়। তার সাথে অবনী এসেছিল, তার কোন সারা শব্দ না পেয়ে আইরাত তার পাশে তাকায়। দেখে অবনী চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আইরাত অবিনীর নজর খেয়াল করে তার আরেক পাশে তাকায়। দেখে কিছু লোক সেখানে দাঁড়িয়ে আছে। আইরাত, কৌশল, রোহিত আর অয়নকে দেখে আব্রাহামকে আইরাতের চোখে পড়ে না। আইরাত বুঝে না যে অবনী এমন কি দেখে তাকিয়ে আছে। আইরাত অবনীকে ডাক দেয়। অবনীর হোশ আসে। আইরাত, বুঝি না আজ সকাল থেকে সবাই এমন কেন করছে। আরে ভাই, এটা একটা হোটেল, এখানে নানা ধরনের মানুষ আসে, তো এভাবে চোখ ফাটিয়ে দেখার কি আছে বুঝি না। প্লিজ একটু কন্ট্রোল কর। অবনী, নিজের সামনে এমন হ্যান্ডসাম আর ডেসিং মানুষ থাকলে নিজেকে কন্ট্রোল করা বড় দায়। আইরাত, এহহ মরণ, কন্ট্রোল করা দায়, ব্যঙ্গ করে, চুপ করে কাজ কর। আইরাত ব্যঙ্গ করে কথা বলছিল আর অবনী আইরাতের এইসব কাণ্ড দেখে হাসছে। আব্রাহাম কথা বলতে বলতে হুট করেই আরেক দিকে তাকায় আর সে আইরাতকে দেখে। তবে আইরাতের পেছনের দিকটা দেখে সে আইরাতের চেহারাটা এখনো আব্রাহাম দেখেনি। কিন্তু তবুও আব্রাহামের কেমন খটকা লাগে। কপাল কুঁচকে তাকিয়ে থাকে আব্রাহাম। তার ফ্রেন্ডদের বলে আব্রাহাম সেখান থেকে এসে কয়েক কদম এগিয়ে যায়। আব্রাহাম আরো গভীর দৃষ্টিতে দেখছে তার সামনে থাকা মেয়েটিকে। সে চেনে মেয়েটাকে, তার মন বলছে। আব্রাহাম তার হাতে থাকা গ্লাসের ভেতরের অ্যালকোহলটা চুমুক দিচ্ছে আর মেয়েটির দিকে তাকিয়ে আছে। আর এটা অবনী খেয়াল করে। অবনী, আহাম, আহাম। আইরাত, গলাতে ব্যাঙ আটকে গিয়েছে কি? অবনী, আরে তাকিয়ে আছে। আইরাত, কি? কে তাকিয়ে আছে? অবনী, আরে ওই উনি। আইরাত, আরে কে? অবনী, আব্রাহাম চৌধুরী। এক্সাইটেড হয়ে আইরাত, এই কে রে? এই আব্রাহাম চৌধুরী, আমিও দেখি তো। কোথাকার কে? এই বলেই আইরাত তার পেছনে ফিরে তাকায়। দেখে যে আব্রাহাম তার দিকেই তাকিয়ে আছে। আইরাত আর আব্রাহামের পুরো চোখাচোখি হয়ে যায়। আব্রাহামের দিকে তাকাতেই আইরাতের বুকটা কেমন ধুক করে ওঠে। কিন্তু আব্রাহাম এবার এক ভ্রু উঁচু করে বাঁকা হেসে আইরাতের দিকে তাকায়। কেননা সে আইরাতকে চিনতে পেরেছে। কাল রাতের বারের সেই মেয়েটা। আইরাত অবাক হয়ে তাকিয়ে আছে আব্রাহামের দিকে। কেননা সে তো গতকাল আব্রাহামকে দেখতেই পায়নি, তবুও কেমন যেন চেনা চেনা লাগছে। আর আব্রাহামের মুখে ঝুলছে বাঁকা হাসি। আব্রাহাম আর আইরাতের চোখাচোখি হয়ে গেলে আইরাত পুরো স্ট্যাচু হয়ে যায়। দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে তো আছেই। শুধু আব্রাহাম বসে আছে, কিন্তু আইরাত যেন একটা ঘোরের ভেতরে আছে। আব্রাহাম ব্যাপারটা বুঝতে পেরে কিছুটা গলা খাকারি দেয়, হাতের আঙুল দিয়ে নিজের কপালে কিছুটা স্লাইড করে।
বাঁকা হাসিটা যেন এবার গাঢ় হাসিতে পরিণত হয়েছে। সামনে তাকিয়ে দেখে আইরাত এখনো তার দিকেই তাকিয়ে আছে। টাস্কি খেয়েছে নাকি? এবার আব্রাহাম জোরে কিছুটা কাশি দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আর আইরাতেরও যেন এবার হুঁশ আসে। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে সামনে ঘুরে চোখের পাতা মিটমিট করে দ্রুত। ইচ্ছে করছে নিজের চুলগুলো নিজেই টেনে ছিঁড়ুক। লজ্জা শর্মের মাথা খেয়েছে নাকি সে? আইরাত হাত দিয়ে নিজেই নিজের মাথায় গাঁটটা মারল। আইরাত মাথা তুলে অবনীর দিকে তাকায়। দেখে যে অবনী তার দিকে তাকিয়ে ভ্রু জোড়া নাচাচ্ছে। অবনী, কি এভাবে তাকিয়েছিলি কেন বল? খেলি তো ঝটকা। আইরাত, তোর মাথা। আমি অবনী। হ্যাঁ কি বল? আইরাত, ধুর কিছুই না, যা তো গিয়ে কাজ কর। আইরাত অবনীকে উল্টো ঝাড়ি দিয়ে হাতে একটা জুসের ট্রে নিয়ে সেখান থেকে এসে পড়ে। অবনী তো হেসে কুটি কুটি হচ্ছে। তবে আইরাত যখন থেকে আব্রাহামকে দেখেছে তখন থেকেই তার কেমন যেন খটকা লাগছে। মনে হচ্ছে কোথায় যেন দেখেছে সে লোকটিকে, কিন্তু ঠিকভাবে খেয়াল করতে পারছে না। আইরাত কাজ তো করছে কিন্তু মন তার কাজে নেয়। আর এইদিকে আব্রাহাম কোন না কোন ভাবে আইরাতকে দেখেই যাচ্ছে। আব্রাহাম বুঝতে পেরেছে যে আইরাত হয়তো তাকে নিয়ে কিছুটা সন্দেহের মাঝে হয়েছে। তাই তো আইরাতের এই চিন্তা মাখা মুখটা নিতান্তই আব্রাহাম দেখে বেশ মজা পাচ্ছে। হাতের সব কাজ শেষ করে আইরাত একটা জায়গায় দাঁড়িয়েছিল। তখনই অবনী আসে। অবনী, আইরু বেবি হয়েছে কি তোর বলতো? সেই কখন থেকে দেখছি যে এভাবে মুখ লটকিয়ে আছিস। কি হয়েছে? আইরাত, আমার না কেমন যেন লাগছে। অবনী, কেমন? আইরাত, এই যে আব্রাহাম চৌধুরী আছে না। অবনী, হুমম। আইরাত, আমি সত্যি বলতে ওনাকে এর আগে দেখিনি। কিন্তু তবুও কেন জানি তাকে দেখে মনে হচ্ছে যে আমি কোথায় যেন তাকে দেখেছি কপাল কুঁচকে। অবনী, আরে শোন, দেশে এমন কেউ নেই যে উনাকে চেনে না। উনার অনেক নাম দাম বুঝলি, সো হয়তো দেখেছিস কোন না কোন ভাবে, কিন্তু খেয়াল নেই। আইরাত, হুমম হয়তো। অবনী, আচ্ছা শোন, আমাকে ম্যানেজার ডাকছেন, আমি যাই। আইরাত, হুমম। অবনী সেখান থেকে চলে যায়। কিন্তু সেই একই সন্দেহ যেন আইরাতের মনে রয়েই যায়। আব্রাহাম দূর থেকে হলেও আইরাতকে দেখছে বাঁকা চোখে। তখন আরেকজন ছেলে এসে আইরাতকে বলে যেন ড্রিঙ্ক নিয়ে যায় তাদের কাছে। আইরাত কিছু বলে না, শুধু মাথায় নাড়ায়। হাতে ড্রিঙ্ক এর গ্লাসগুলো নিয়ে আইরাত ভেতরে যায়। গিয়ে দেখে সেখানে আব্রাহাম নেই। আইরাত কিছুটা দম ফেলে গ্লাসগুলো হাত থেকে টেবিলের ওপর রেখে আইরাত যেই না পেছনে ঘুরে চলে আসতে নিবে তখনই ফট করে আব্রাহাম তার সামনে এসে পড়ে। আইরাত এতে বেশ চমকে যায়, সাথে খানিক পড়ে যেতে ধরে। আব্রাহাম এক মুহূর্ত দেরি না করে খপ করে আইরাতের কোমর টেনে ধরে। আর তার আরেকটা হাত আব্রাহাম নিজের হাতের ভাঁজে নিয়ে নেয়। আকস্মিক এমন কাণ্ডে আইরাতের চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। আইরাত তাকিয়ে দেখে আব্রাহাম তার কোমরে হাত দিয়ে রেখেছে। মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়। এক ধ্যানে তাকিয়ে আছে তো আছেই। আব্রাহামের এমন চাহনি আইরাতকে বেশ অস্বস্তিতে ফেলছে। আইরাত শুকনো কিছু ঢোক গিলে। আর তখনই আইরাতের ডাক পড়ে বাইরে তাকে খুঁজছে অনেক কাজ। সে ফট করে আব্রাহামের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে আসে। মাথা নিচু করে দ্রুত গতিতে চলে আসে। আব্রাহাম একমনে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আইরাত চলে গেলে আব্রাহাম ড্রিঙ্ক এর গ্লাস তুলে তাতে চুমুক দেয়। আইরাত অনেক ঘামছে। বাইরে আসতেই দেখে দিয়া আর তার জন্যই এত ডাকাডাকি। দিয়া আইরাতকে দেখেই দ্রুত চলে যায়। দিয়া, এই কোথায় থাকিস তুই? এতবার যে ফোন দিলাম। আইরাত, আরে কাজ অনেক ছিল রে, ধরতে পারিনি, সরি। দিয়া, আচ্ছা উনি কি এসেছেন রে? আইরাত, কে? দিয়া, আরে আব্রাহাম আহমেদ চৌধুরী। আইরাত, হ্যাঁ, বিরক্তি নিয়ে। দিয়া, ধুর আগে কেন বলিসনি? আল্লাহ, আমি উনাকে দেখব। দিয়া দ্রুত ভেতরের দিক যেতে ধরে আর আইরাত তার হাত টেনে ধরে। আইরাত, এই থামো। এই তোরা কি রে, বারবার দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিস একদম? দিয়া, আমার জন্ম জন্মান্তরের ক্রাশ। আইরাত, কিন্তু আমার ভালো ঠেকেছে না। দিয়া, মানে? আইরাত, দেখ, আমি উনাকে এর আগে কখনোই দেখিনি, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে আমি উনাকে কোথাও দেখেছি। দিয়া,
কবে দেখেছিলি? আইরাত, তোকে বললাম না যে সেই দিন বারে একটু আমার প্রবলেম হয়েছিল। দিয়া, হ্যাঁ, আইরাত, সেই দিনই। আমি লোকটার চেহারা দেখিনি, তবে আজ কেন যেন আব্রাহাম চৌধুরীকে চেনা চেনা লাগছে। দিয়া, ওয়েট, আইরাত, কি? দিয়া, তুই জানিস ওই বারটা কার? আইরাত, কার? দিয়া, আব্রাহাম আহমেদ চৌধুরীর। আইরাত, ওহহ, আচ্ছা, কি? দিয়া, জি। আইরাত, দাঁড়া দাঁড়া, মানে? দিয়া, মানে হয়তো সেই দিন তুই উনাকেই দেখেছিস। সেই দিন বডি দেখেছিস আর আজ ফেস। এই কথা বলেই দিয়া খিলখিল করে হাসতে লাগলো। আর এদিকে আইরাত একটা ছোটখাটো শখ খেল। তার মাথায় এখন শুধু একটা কথাই ঘুরছে যে তাহলে সেই দিন যে তাকে এক রাতের বউ হবার অফার করেছিল সে আর কেউ না, এই আব্রাহাম চৌধুরী ছিল। আর একটু আগে যে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিল সে ওই আব্রাহামই ছিল। এটা ভাবতেই আইরাতের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আইরাত তার মুখটা বাংলার 5 বানিয়ে রেখে দিয়েছে আর তার সামনে দিয়া হাসছে। এটা যেন আগুনে ঘি ঢালার সমান। আইরাত দিয়ার চুল টেনে ধরল। দিয়া হাসা বাদ দিয়ে চিল্লাচ্ছে এখন। অবনী কাজ করে এদিকেই আসছিল। এসেই দেখে আইরাত দিয়ার চুল টানছে। অবনী দ্রুত গিয়ে আইরাতকে দিয়ার কাছ থেকে সরিয়ে আনে। অবনী, তোরা বড় করে হবি? আইরাত, আমি মরি আমার জ্বালায়, আরো হাসছে। দিয়া, 3 ঘন্টা লাগিয়ে রেডি হয়ে এসেছিলাম, সব একদম জ্বলে গেল। আইরাত, আয় সমুদ্র বানিয়ে দিচ্ছি। অবনী, এই না অনেক হয়েছে। দিয়া, এই তোর মাইর খাইয়া খিদা লাইগা গেছে, খাইতে দে। আইরাত, আনছি, খাই খাই কোম্পানি। আইরাত সব চিন্তা মাথায় নিয়েই কাজ করতে লাগলো। আর এদিকে অবনী আর দিয়া গল্প করছে। বেশ সময় পর আইরাত দিয়ার জন্য খাবার এনে দিল। আর তখনই ম্যানেজার আইরাতকে ডাক দিল। লতিফ। আইরাত, আইরাত, জি, লতিফ। তোমার কাজ ওনাদের অনেক ভালো লেগেছে। আইরাত, জি, লতিফ। এবার যাও, তাদের জন্য আরো কিছু নিয়ে ভেতরে যাও। আইরাত, আচ্ছা। এই বলেই ম্যানেজার লতিফ চলে আসেন। আর আইরাত টেবিলের কাছে গিয়ে ট্রেতে করে কিছু লাইট খাবার নিয়ে যায়। আইরাত ট্রেতে খাবার নিচ্ছিল তখনই দিয়া আসে। দিয়া, কিরে ওই লেট লতিফ কি বলে? ম্যানেজার কিছুটা উল্টো স্বভাবের তো তাই সবাই তার নামের আগে লেট ব্যবহার কিরে। লেট লতিফ, তবে তার অগোচরে। আইরাত, আইরাত, তোমার কাজ ওনাদের খুব পছন্দ হয়েছে। এবার কিছু খাবার নিয়ে ভেতরে যাও, ব্যঙ্গ করে। দিয়া, হা 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 হা, আচ্ছা যা তুই। আইরাত বিরক্তি সহিত একটা ক্ষীণ দম ছেড়ে ভেতরে চলে যায়। ভেতরে যাবার সময় আইরাত এক নজর ওপরে তাকিয়ে দেখে আব্রাহাম সুইমিং পুলের এক পাশে দাঁড়িয়ে কথা বলছে। আইরাত দেখেই চোখ নামিয়ে ফেলে। আব্রাহাম দেখে যে আইরাত এদিকেই আসছে। আব্রাহাম দেখেও না দেখার ভান করে থাকে। আইরাত গিয়ে আস্তে করে ট্রেটা রেখে আবার দ্রুত ঘুরে চলে আসতে নেয়। কিন্তু আব্রাহাম আর তা হতে দিল কোথায়। আইরাতকে পেছনে থেকে ডাক দেয়। আব্রাহাম, হেই গার্ল। আইরাত যাচ্ছিল কিন্তু পাগুলো থেমে যায় আব্রাহামের ডাকে। চোখ মুখ কুঁচকে ফেলে, হাতটা মুঠিবদ্ধ করে ফেলে। আইরাত উল্টো হয়েই দাঁড়িয়ে আছে দেখে আব্রাহাম নিজেই এগিয়ে গিয়ে আইরাতের পেছনে দাঁড়ায়। আব্রাহাম খানিক ঝুঁকে আইরাতের কানের কাছে বলে ওঠে, আব্রাহাম, ট্রেন ধরতে যাবে নাকি সবসময় এত তাড়াহুড়ায় থাকো কেন? আইরাত এবার সোজা হয়ে দাঁড়ায়। স্বাভাবিক হয়ে পেছনে ঘুরেই দেখে আব্রাহাম তার বেশ কাছাকাছি দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরে আইরাত নিজেই দৌড়ে এসে দাঁড়ায়। আইরাত, জি, আব্রাহাম, মেক 1 গ্লাস ড্রিঙ্ক ফর মি। আইরাত, আব, জি, আসলে তার জন্যে বাকিরা আছে। এটা আমার কাজ না, আব্রাহাম। বাকিরা কে কোথায় আছে তা দেখার বিষয় আমার না। আমি তোমায় বলেছি আর তুমিই করবে। আইরাত, আব্রাহাম, দেরির কাজ আমার পছন্দ না মোটেও। অন্যদিকে তাকিয়ে আইরাত বুঝল যে তার আর কোন উপায় নেই। তাই সে বাধ্য হয়েই আবার টেবিলের কাছে চলে যায়। গিয়ে কোন কথা না বলে দ্রুত ড্রিঙ্ক বানাতে থাকে। আর আব্রাহাম তার দিকে তাকিয়ে ধীর পায়ে তার কাছে আসে। আইরাতের পাশেই দাঁড়িয়ে পড়ে। আইরাত তা খেয়াল করেও আবার কাজ করতে থাকে। আব্রাহাম আইরাতকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ক্যান করে যাচ্ছে, যার ফলে আইরাতের প্রায় ধুকপুকানি শুরু করে দিয়েছে।
প্রায় 10-12 মিনিট পর ড্রিঙ্ক বানানো শেষ হয়। আইরাত চোখ নিচু নামিয়েই আব্রাহামের উদ্দেশ্যে বলে, আইরাত, আপনার ড্রিঙ্ক তৈরি। ব্যাস এইটুকু কথা বলেই আইরাত দ্রুত এসে পড়ে, যেন এখান থেকে এসে পড়লেই সে প্রাণে বাঁচে। একটা বারও সে আব্রাহামের দিকে ঘুরে তাকায় না। আব্রাহাম বেশ বুঝতে পারছে আইরাতের অবস্থাটা। আইরাত চলে গেলে কৌশল আব্রাহামের পাশে গিয়ে দাঁড়ায়। কৌশল একবার আইরাতের যাবার দিকে আরেকবার আব্রাহামের দিকে তাকাচ্ছে। তখনই আব্রাহাম বলে ওঠে, আব্রাহাম, এই মেয়েটার পুরো বায়োডাটা আমার চাই। আইরাতের দিকে তাকিয়ে থেকেই কৌশল, 10 মিনিটেই পেয়ে যাবি। আব্রাহাম, হুম। এই বলেই আইরাতের বানানো ড্রিঙ্কটা হাতে তুলে নিয়ে আব্রাহাম চলে যায়। আর আইরাত বড় বড় দম ছেড়ে বাইরে এসে পড়ে। বাইরে এসেই আগে ঢকঢক করে 2 গ্লাস পানি খেয়ে নেয়। অবনী আর দিয়া তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। আইরাত, আমি আর ভেতরে যাচ্ছি না। এই অবনী, ওদের কিছু লাগলে তুই প্লিজ ভেতরে যাইস। আমি আর নেই। দিয়া, হয়েছে কি? আইরাত, আমার খুব আনিজি লাগে। উনার সামনে গেলে আপনা আপনিই হৃৎপিণ্ড উঠা নামা করতে থাকে। এভাবেই রাত কেটে যায়। প্রায় 12টা বাজছে। পার্টি শেষ। আব্রাহাম আর তার ফ্রেন্ডরা চলে যাচ্ছে। হোটেলের ওনারের সাথে আব্রাহাম কথা বলে। অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো ছিল, সবই অনেক ভালো ছিল। কথা বলছে সবাই, কিন্তু এদিকে আব্রাহামের 2 নয়ন আইরাতকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। কেননা এখানে সবাই থাকলেও আইরাত নেই। আর আব্রাহাম বেকুল হয়ে খুঁজছে। সবাই যখন চলে যাবে, তখন আব্রাহাম শেষবারের মতো হোটেলের ভেতরে তাকায়। দেখে যে একটা মেয়ে আইরাতকে কিছুটা টেনেই এদিকে আনছে। মানে অবনী আইরাতকে আনছে। আইরাতকে দেখেই আব্রাহামের চোখগুলো যেন জড়িয়ে যায়। অবশেষে বিদায় নিয়ে সবাই চলে যায়। হোটেলের সব স্টাফরা দাঁড়িয়ে আছে। আর তাদের মাঝে আইরাতও। বন্ধুদের কাছ থেকেও আব্রাহাম বিদায় নিয়ে নেয়। সে গিয়ে গাড়িতে উঠে পড়ে। তবে গাড়িটা কিছুটা ঘুরিয়ে আব্রাহাম ব্রেক করে আইরাতের সামনে থামে। আইরাত দাঁড়িয়ে ছিল, হুট করেই নিজের সামনে গাড়ির এভাবে ব্রেক কষতে দেখে আইরাত ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে যায়। কপাল কুঁচকে সামনে তাকায়। আব্রাহাম গাড়ির উইন্ডোটা খুলে আইরাতের দিকে তাকায়। আইরাত সামনে তাকিয়ে দেখে আব্রাহাম তার চোখে পড়ে থাকা গ্লাসটা কিছুটা নিচে নামিয়ে আইরাতের উদ্দেশ্যে বলে ওঠে, আব্রাহাম, মিস আইরাত, আই হোপ আমাদের খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। নিজের কথা শেষ হতেই গাড়ি সাই করে টান দিয়ে আব্রাহাম এসে পড়ে। আর আইরাত নিজের মাথা চুলকাচ্ছে। কিন্তু পরক্ষণেই আইরাতের মনে পড়ে যে আব্রাহাম তার নাম নিয়েছে। সে আইরাতের নাম কিভাবে জানল? আইরাত তার চোখগুলো সরু করে সোজা অবনীর দিকে তাকায়। অবনী তো ভেবাচেকা খেয়ে যায় যে আইরাত তার দিকে তাকিয়ে আছে কেন। দিয়ার মতো তাকেও চুল টানা দিবে না তো? আইরাতের নজর দেখে অবনী তার 2 হাত নিজের মাথায় চেপে ধরে কাদো কাদো ফেস বানিয়ে বলে, অবনী, দেখ বইন, আমার চুলগুলা নষ্ট করিস না। আইরাত, নষ্ট করব না যদি সত্যি বলিস। অবনী, কি? আইরাত, উনি আমার নাম কিভাবে জানলেন? অবনী, আরে তা আমি কি করে জানবো? আইরাত, তাহলে তাকে আমার নাম কে বলল? অবনী, আরে যখন তোকে ডাকা হচ্ছিল হয়তো তখন শুনেছে। এতে এত অবাক হওয়ার কি আছে? আইরাত, হ্যাঁ তাও ঠিক কিছুটা ভেবে। অবনী, হয়েছে মেরি মা, অনেক রাত হয়েছে, পার্টিও শেষ। এবার তুই জলদি বাড়ি যা, নয়তো তোর যে মার্কামারা চাচি না সে তোর কিমা বানিয়ে দিবে। আইরাত, আসলেই। আইরাত অবনীর কাছ থেকে বিদায় নিয়ে এসে পড়ে। অনেক আগেই দিয়া সবাইকে বলে বাড়ি ফিরে গিয়েছে। আইরাত হোটেল থেকে বাড়ি ফেরার জন্য রওনা দেয়। প্রায় 30 মিনিট পর বাড়ি এসেও পড়ে। তবে আশ্চর্যজনক ভাবে এসেই দেখে হলরুমে তার চাচি বসে আছে। আইরাত ভয় পেয়ে যায় তার চাচিকে দেখে। সে ভেবেছিল তার চাচি তাকে বকবে, কিন্তু আইরাতের ধারণা ভুল প্রমাণ করে আইরাতের চাচি বলে ওঠে, কলি, সেখানে অনেক কাজ করেছিস, হয়তো খাওয়ার সময়টুকুও পাসনি। এই রইল খাবার, ফ্রেশ হয়ে খেয়ে নিস। এই কথা বলেই আইরাতের চাচি উঠে চলে যায়। আইরাত অবাকই হয়। এই প্রথম তার চাচি তার সাথে ভালোভাবে কথা বলল। আইরাত ফ্রেশ হয়ে এসে খেয়ে নেয়। এভাবেই কেটে যায় মাঝখানে পুরো একদিন। আইরাত আজ ভার্সিটি গিয়েছে।
দিনে তো কাজ করতে পারবে না, তাই তাকে রাতে কাজটা করে দিতে হবে। দিয়া আর আইরাত একই ভার্সিটিতে, আর দিয়ার চাচ্চু যেহেতু হোটেলের ওনার, তাই তেমন কোন সমস্যাতেও আইরাতকে পড়তে হয় না। এটা আইরাতের জন্য একটা প্লাস পয়েন্ট। আর অন্যদিকে আব্রাহাম তার অফিসে বসে বসে হাতে একটা গ্লোব ঘোরাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে আছে রাশেদ, অর্থাৎ যে আব্রাহামের সাথে কাজ করে। গত 6 বছর যাবত এই রাশেদ আব্রাহামের সাথে কাজ করে যাচ্ছে, আর অফিসের ম্যানেজার দাঁড়িয়ে আছে। ম্যানেজার দরদর করে ঘেমে যাচ্ছে, কারণ অফিসের ক্যামেরার ফুটেজ বেশ কিছুদিন যাবত প্রবলেম হচ্ছে। আজ আব্রাহাম সেগুলো চেক করতে বসেছে, আর সব দেখে আব্রাহামের মাথা গরম। তবে আব্রাহামের মাঝে তেমন কোন হাব ভাব দেখা যাচ্ছে না। আর আব্রাহামের এই অতি শান্ত মনভাবটাই যেন ওদের গায়ে কাটা দিয়ে দিচ্ছে। আব্রাহাম, ম্যানেজার, ম্যানেজার, জি স্যার। আব্রাহাম, কবে থেকে প্রবলেম হচ্ছে? ম্যানেজার, স্যার গত 2 দিন ধরে। আব্রাহাম চোখ ঘুরিয়ে রাশেদের দিকে তাকায়। এই যেন রাশেদের যায় যায় অবস্থা। রাশেদ, বিশ্বাস করুন স্যার, আমি কালই জানতে পেরেছি, আর সাথে সাথেই আপনাকে বলেছি। আব্রাহাম, ব্যাস, আমি কারো কৈফিয়ত শুনতে চাই না। ফুটেজগুলো আমাকে দাও। রাশেদ দ্রুত সব ক্যামেরার ফুটেজগুলো আব্রাহামের সামনে রাখে। আব্রাহাম সেগুলো এক এক করে চেক করতে থাকলো। প্রথম 2 ফুটেজ কোন রকমে দেখা গেলেও 3 নাম্বার ফুটেজ থেকে শুরু করে একদম 7 নাম্বার ফুটেজ পর্যন্ত সব ঝাপসা। তবে আব্রাহাম ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতেই খেয়াল করে যে 3 নাম্বার ফুটেজের ঠিক 2:3-5 মিনিটে একটা লোক কালো কাপড়ে অফিসের ভেতরে যাচ্ছে। তাকে আরো কোন ফুটেজ দেখা যায়নি, কারণ সব ঝাপসা। তবে তাকেই আবার ঠিক 6 নাম্বার ফুটেজ দেখা গেছে, আর তখন যে অফিস থেকে বের হচ্ছে। আব্রাহাম আরো একটু খেয়াল করতেই দেখে এই ফুটেজগুলো অফিসের 5 নাম্বার ফ্লোরের। ব্যাস, আব্রাহামের যা বুঝার সে বুঝে গেল। আব্রাহাম, রাশেদ, রাশেদ, জি স্যার। আব্রাহাম, অফিসের ভেতর থেকে কারো বাইরে যাওয়া বা বাইরে থেকে কারো ভেতরে আসা টোটালি অফ করে দেও এখনই। রাশেদ, জি স্যার। আব্রাহাম, ম্যানেজার, ম্যানেজার, জি স্যার। আব্রাহাম, কেউ যেন কিছু ভুল করেও টের না পায়, সব যেন নর্মাল লাগে ওকে। ম্যানেজার, জি স্যার। আব্রাহাম, যেতে পারেন। ম্যানেজার আর রাশেদ চলে গেল। আব্রাহাম এক হাত তার মুখে ঠেকিয়ে সরু দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। অতঃপর আব্রাহাম তার গানটাতে সব বুলেট লোড করে জ্যাকেটের পাশে নিয়ে নেয়। অন্যদিকে আব্রাহামের বাড়িতে তার দাদি আছে। উনি বসে বসে টুকিটাকি কাজ করছেন। তখনই বাড়ির ভেতরে এক প্রমার দৌড়েই রোহিত আসে, আব্রাহামের বন্ধু। সে এসেই দেখে দাদি বসে আছে সোফাতে। রোহিত দ্রুত দাদির কাছে চলে যায়। রোহিত, দাদি দাদি দাদি। ইলা, আরে হয়েছে কি, আসতে আয়। রোহিত, আসতে আসার টাইম নেই দাদি, আপনি আগে বলুন আব্রাহাম কোথায়? ইলা, আব্রাহাম তো অফিসে। কিন্তু কেন, হয়েছে কি? রোহিত, ও অফিসে চলে গেছে। ইলা, হ্যাঁ। রোহিত, ওহ গড। দাদি হাতে একদম সময় নেয়। আমি যাই। ইলা, আরে আসতে যা। আল্লাহ, হয়েছে এক একটা বাদরের হাড্ডি। রোহিত দৌড়ে আবার আব্রাহামের অফিসের দিকে রওনা দেয়। আর ওদিকে আব্রাহাম অফিসের সোজা 5 নাম্বার ফ্লোরে চলে যায়। আব্রাহাম যেদিক দিয়ে যাচ্ছে সবাই যেন সেদিকেই তাকিয়ে আছে। সবাই বুঝতে পারছে না যে আব্রাহাম এতটা সিরিয়াস কেন আজ। সবাই আব্রাহামের দিকে তাকিয়ে ছিল, কিন্তু আব্রাহাম তাদের দিকে কিছুটা রাগী লুক দিতেই সবাই আবার আগের মতো কাজে লেগে পড়ে। আব্রাহাম লিফটে করে এক সময় 5 নাম্বার ফ্লোরে চলে যায়। আব্রাহামের গেটেই সবাই দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম সবার দিকে এক নজর দেয়। অফিসে একটা সিস্টেম চালু করা আছে, আর তা হচ্ছে অফিসের সবার কাছেই একটা করে আইডি কার্ড আছে। আর এখানে একটা কম্পিউটার আছে। তো যেই অফিসে আসুক না কেন, সেই কম্পিউটারের সামনে নিজের আইডি কার্ড শো করতেই সবার প্রেজেন্টেশন আপনা আপনিই উঠে পড়ে। আব্রাহাম সবার দিকে তাকিয়ে বলে, আব্রাহাম, এই ফ্লোরে মোট কতজন কর্মী কাজ করে? আব্রাহামের প্রশ্নে একজন বলে ওঠে, রাজু কর্মী। স্যার, মোট 30 জন। আব্রাহাম, হুমম। আব্রাহাম এবার অফিসের সেই অ্যাটেন্ডেন্স কম্পিউটারের দিকে যায়। গিয়ে সেটার পাসওয়ার্ড দিয়ে কম্পিউটারটা অন করে।
আজকের সবার অ্যাটেন্ডেন্স চেক করে দেখে যে যেখানে মানুষ 30 জন সেখানে অ্যাটেন্ডেন্স 28 জন। 2 জন নেই। আব্রাহাম কপাল কুঁচকে তাকায়। তার সন্দেহটা যেন বেশ বেড়ে যায়, তীব্র থেকে তীব্রতর হয়ে যায়। আব্রাহাম আরো চেক করে দেখে যে 2 জন নেই, আর তাদের নাম সাগর এবং তাজিম। আব্রাহাম, এই তাজিম কে আর আসেনি কেন? রাজু, স্যার উনি অসুস্থ তাই কিছুদিন ছুটিতে আছেন। আব্রাহাম, আর এই সাগর? রাজু, স্যার উনি তো এসেছেন নিজের কেবিনেই। আব্রাহাম তার পাশে তাকিয়ে দেখে ওপরে লেখা সাগর শেখ, অর্থাৎ এটাই সাগরের কেবিন। আব্রাহাম, সবাই যার যার কাজে যান। সবাই যেন এতক্ষণ একটা পিঁপড়ের ঝাঁকের মতো দলা পাকিয়েছিল। আব্রাহামের কথা শুনতাই সবাই ঝাঁকটা ভেঙ যার যার কাজে চলে গেল। আব্রাহাম কম্পিউটারটা লক করে সেই সাগরের কেবিনে চলে যায়। আর যা এক্সপেক্ট করেছিল তাই হয়। সাগর তার কেবিনে নেই। আব্রাহাম দেখে এসে পড়তে নেয়, কিন্তু একটা কণ্ঠ শুনেই আব্রাহাম থেমে যায়। সাগর, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এই অফিসের সব জায়গার পাইনি, তবে এই ফ্লোরের সব ক্যামেরাতে আমি গন্ডগোল পাকিয়ে দিয়েছে। এই ফ্লোরেই পেয়েছি কারণ আমার কেবিন এখানে, আর এখানেই আমি বেশি সময় থাকি। অন্যগুলোও করে নেব, চিন্তা করিস না। টাকাগুলো রেডি রাখিস, আর সব গোপন তথ্যগুলো পেয়ে যাবি। আব্রাহাম, হেল্প লাগলে আমায় বলতে পারিস। সাগর এতক্ষণ ফোনে কথা বলছিল, তবে পেছনে থেকে কারো ভারী গলার আওয়াজ পেয়ে সে তার পেছনে ফিরে তাকায়। তাকিয়ে সাগরের কলিজার পানি শুকিয়ে যায়, কেননা পেছনে আব্রাহাম তার 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। সাগর ভাবতেও পারেনি যে সে এভাবে হাত নাতে ধরা পড়ে যাবে। সাগরের চোখগুলো বেরিয়ে আসার উপক্রম, তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। সাগরের এমন ভয়ার্ত চেহারা দেখে আব্রাহাম হেসে দিয়ে তার কাছে আসে। আব্রাহাম, কত টাকা লাগবে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 1 কোটি, 5 কোটি? কত আমাকে বলতি, তোর চাওয়ার থেকে দ্বিগুণ দিতাম। কিন্তু না, উল্টো পথ বেছেছিস তুই। সাগর, স্যার, আসলে আমি, স্যার আমাকে মাফ করে দিন স্যার। আব্রাহাম সাগরের কাঁধে নিজের হাত রাখে। সাগর চমকে যায়। আব্রাহাম সাগরের চারিপাশে ঘুরতে ঘুরতে বলে ওঠে, আব্রাহাম, প্রথম 2টো সিসিটিভি ক্যামেরার ফুটেজ মোটামুটি ক্লিয়ার, কিন্তু 3 নাম্বার থেকে প্রবলেম শুরু হয়। আর 3 নাম্বারের ফুটেজ দুর্ভাগ্যবশত তোকে একটা কালো কাপড়ে দেখা যায়। আর তারপর কোন ফুটেজই নেই। 3 নাম্বারে তোকে অফিসের এই 5 নাম্বার ফ্লোরে আসতে দেখা গিয়েছে, আর 7 নাম্বারে তোকে দেখা যায় তখন তুই এখান থেকে বের হচ্ছিস। আর তারপরে তো কোন ফুটেজই নেই। সেখানে 5 নাম্বার ফ্লোরটা দেখা গিয়েছে। সোজা এখানে চলে আসি, সবার অ্যাটেন্ডেন্স চেক করি, দেখি 2 জন নেই। একজন অসুস্থ আর একজন চোর এবং বিশ্বাসঘাতক তুই। আর যখন এখানে আসলাম তখন তো তুই নিজেই সব ক্লিয়ার করে দিয়েছিস। এভাবে তোকে ধরলাম। সাগর, স্যার মাফ করে দিন। আব্রাহাম, জানিস তো বাঘের গুহায় ঢুকলে 2টো জিনিস সবসময় মাথায় রাখতে হয়। 1, হয়তো নিজে বাঘকে মেরে সেই বাঘের গুহা থেকে বের হতে হবে। 2, নয়তো নিজেকেই মরে যেতে হবে সেই বাঘের হাতে। নিজে মরো নয়তো মেরে ফেলো। মারতে তুই পারিসনি, তাই এখন নিজে মর। সাগর, স্যার মাফ করে দিন। আর এমন হবে না। স্যার প্লিজ এবারের মতো মাফ করুন। স্যার ক্ষমা করুন। সাগর আব্রাহামের ভয়ে এগুলোই প্রলাপ বকছিল। আর আব্রাহাম সাগরের পাশে ঘুরছিল। এক সময় আব্রাহামের চোখগুলো রক্তচক্ষু হয়ে যায়। আর আব্রাহাম সাগরের পেছনে দাঁড়িয়ে তার দিকে রাগী ভাবে তাকায়। সাগরের কথা বলার মাঝেই আব্রাহাম আকস্মিকভাবে সাগরের ঘাড় ধরে ঠিক তার উল্টো দিকে জোরে ঘুরিয়ে দেয়। ঘাড় মটকে দিয়েছে সাগরের। সাগর বেচারা টু শব্দ করার সময়টুকু পায় না। আর সেটা এতই জোরে লেগেছে যে মুহূর্তেই সাগরের নাক, কান দিয়ে রক্ত বের হয়ে এসেছে। সাগরের নিথর দেহটা নিচে গড়িয়ে পড়ে। আব্রাহাম নিঃশব্দ। জিনিসটা খুব ভয়ঙ্কর হয়, আর নিঃশব্দে করা কাজও। এই বলেই আব্রাহাম কেবিন থেকে বের হয়ে যায়। বের হবার সময় সবার উদ্দেশ্যে বলে যায়, আব্রাহাম, কেউ সাগরের কেবিনে যাবে না। কোন দিকে না তাকিয়ে আব্রাহাম সোজা চলে যায়। আর রাশেদকে ফোন দেয়। আব্রাহাম, রাশেদ। রাশেদ, জি স্যার,
আব্রাহাম, কাম টু দ্য ফিফথ ফ্লোর অ্যান্ড টেক হিম অ্যাওয়ে। রাশেদ, জি স্যার। আব্রাহাম সেখান থেকে গিয়ে সোজা নিজের কেবিনে যায়। আর তখন রোহিত হাঁপিয়ে হাঁপিয়ে আব্রাহামের কাছে আসে। আব্রাহাম তাকে দেখে বলে ওঠে, আব্রাহাম, কিরে পেছনে কি পাগল কুকুর পড়েছে নাকি? রোহিত, না তার থেকেও বেশি। আব্রাহাম, আগে পানি খা। আব্রাহাম রোহিতের দিকে পানির গ্লাসটা এগিয়ে দেয়। রোহিত কিছুটা পানি খেয়ে শান্ত হয়। আব্রাহাম, এবার কি হয়েছে বল। রোহিত, আরুষির বিয়ে হয়ে যাচ্ছে, কিছু কর। আব্রাহাম, মানে তুই আরুষির সাথে কথা বলিসনি? রোহিত, বলেছি। আরুষি ভালোবাসে আমায়, কিন্তু ওর ওই খারুস মার্কা বাপ মানে না। আব্রাহাম, ওর বাবার সাথে কথা বলিসনি তুই? রোহিত, একবার না দুইবার না তিনবার বলেছি, মানে না। আব্রাহাম, বুঝি না সব লাভ স্টোরিতে বাপেরা কেন জানে দুশ্মন হয়ে দাঁড়ায়। রোহিত, কিছু কর ভাই, আজ ওর বিয়ে। আব্রাহাম, আরে যাব মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা কাজী। বিয়ে হলে আরুষির তোর সাথেই হবে। মেয়ে ভালোবাসে, ছেলে ভালোবাসে, বাপ মানবে না কেন? কি কমতি আছে তোর? বিয়ে হবে আর তোর সাথেই হবে। চিন্তা করিস না, আমি আছি। আর চল, অয়নকে ফোন কর দ্রুত। আসলে রোহিত আরুষি নামে মেয়েকে ভালোবাসে। মেয়েও বাসে, তবে বাপ রাজি না। আর আজ জোর করে আরুষির বিয়ে দিচ্ছে অন্য ছেলের সাথে। রোহিত আর কোন উপায় না পেয়ে আব্রাহামের কাছে এসেছে। আর আব্রাহাম থাকতে তো এমন কিছু হবে না। রোহিত অয়নকে ফোন দেয়। তার 20 মিনিট পর অয়ন এসে পড়ে। আব্রাহাম রাশেদকে বলে অফিস থেকে বের হয়ে পড়ে। অয়ন, রোহিত আর আব্রাহাম অফিস থেকে বের হয়ে আব্রাহামের গেস্ট হাউস, গ্রিন সিটি তে চলে যায়। তবে এবার হয় আরেক বড় ঝামেলা, তাও আবার আইরাতকে নিয়ে। চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন আপনাদের ভালোবাসা দিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।